আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার ট্যাক্সেশনের আর একটা নতুন ক্লাসে চলে আসছি। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো ইনকাম ফ্রম এগ্রিকালচার। দেখি আজকের ক্লাসটা কীভাবে হয়েছে। এখানে বলা হয়েছে দ্য ফলোয়িং ইনকাম ওয়াজ অফ মিস্টার সাফওয়ান চৌধুরী ইন দ্য ইনকাম ইয়ার 2017-18। আচ্ছা, ইনকাম ইয়ার হচ্ছে 2017-18, তাহলে অ্যাসেসমেন্ট ইয়ার হবে 2018 থেকে 2019। ওকে, তো চলো, এখানে বলা হয়েছে সেল ক্রপস টাকা হলো 1,20,000। ক্রপস মানে কি? শস্য। 1,20,000 টাকা। এরপরে বলছি ইনকাম ফ্রম রেন্ট অফ এগ্রিকালচারাল ল্যান্ড টাকা হচ্ছে 10,000 টাকা। আচ্ছা, এই সেল অফ ক্রপস এটা সরাসরি সেকেন্ড কলমে বসবে। এরপরে আসি ইনকাম ফ্রম এগ্রিকালচারাল ল্যান্ড 10,000 টাকা, এটাও বসবে। ইনকাম ফ্রম বর্গা কাল্টিভেশন টাকা হচ্ছে 30,000 টাকা। এরপরে হচ্ছে ইনকাম ফ্রম সেল অফ হানি টাকা হচ্ছে 5,000 টাকা। এই যে ইনকাম ফ্রম সেল অফ হানি, হ্যাঁ, এই হানিটাকে আমরা, হানি মানে হচ্ছে মধু, হানিটাকে বর্তমানে উৎপাদন করা হয়। আবার হানিটা আমরা যদি দেখি বনের মধ্যে প্রাকৃতিকভাবে উৎপাদন হয় মৌমাছির মাধ্যমে। কি, বনের মধ্যে প্রাকৃতিকভাবে এই হানি বা মধু উৎপাদিত হয়, এটা আমরা উৎপাদন করা লাগে না ওই ক্ষেত্রে। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি যে হানি উৎপাদন করা হয় ব্যবসায়িকভাবে, বাণিজ্যিকভাবে। সো এটাকে আমরা চাইলে অন্যান্য, যখন প্রাকৃতিকভাবে হবে তখন সেটাকে আমরা আদার্সে দিতে পারি, আদার্স ইনকাম। এখন তোমরা চাইলে এটাকে আদার্সেও দিতে পারো, আবার এগ্রিকালচারেও দিতে পারো। হ্যাঁ, সো আমরা এই ম্যাথের ক্ষেত্রে এটা আদার্সে দিছি, যেহেতু কিছু বলেনি। এরপরে আসো, দেখো বলছে সেল অফ ফরেস্ট ট্রি টাকা হলো 20,000। ফরেস্ট ট্রি মানে কি? বন্য গাছ। আচ্ছা, বন্য গাছ কি তুমি চাষ করো? বনে তো তুমি গাছ চাষ করো না, তার মানে এটা এগ্রিকালচার হবে না। এরপরে বনের মধ্যে গাছ কি হয়? প্রাকৃতিকভাবে উৎপাদন হয়। তার মানে এখন বনের গাছ কি তুমি করে ব্যবসা করতে পারবা? এটা তো তোমার ব্যবসা না। বনের গাছ বিক্রি করা তো তোমার ব্যবসা না। হ্যাঁ, কারণ এটা প্রাকৃতিকভাবে উৎপাদিত হচ্ছে। হয়তো বা তুমি অবৈধভাবে বা কোনোভাবে কিছু গাছ বিক্রি করে ইনকাম করতে পারো, কিন্তু এর মানে এই নয় যে এটা তোমার ব্যবসা বা বিজনেস। তার মানে এই ফরেস্ট ট্রিও কিন্তু আমাদের এগ্রিকালচারেও যাবে না, কারণ তুমি এটা উৎপাদন করো না। আবার ব্যবসায়ও যাবে না, কারণ তোমার তো এটা ব্যবসা না। তুমি, এটা তো তোমার স্থায়ী ব্যবসা না। হ্যাঁ, তার মানে এটাকে আমাদের নিতে হবে আদার্স ইনকামে। ওকে, তাহলে আমরা হানি এরপরে ফরেস্ট্রি দুইটাকে আদার্স ইনকামে নিলাম। এখন আসি এরপরে ইনকাম ফ্রম মোরিং টার্মিনাল টাকা হচ্ছে 10,000। মোরিং টার্মিনাল কি? জাহাজ নোঙ্গর ব্যয়, অর্থাৎ জাহাজ নোঙ্গর ব্যয়। এটাও আমাদের আদার্স ইনকামে যাবে, কারণ এটা তো তোমার চাষের সাথে বা তোমার এগ্রিকালচারের সাথে কোনো সম্পর্কিত না। এরপর এখন বলতে পারো এটা ব্যবসায় কেন যাবে না? কারণ মনে করো ব্যবসার মধ্যে হচ্ছে তোমার লাভ ক্ষতি দুইটাই থাকে, লাভও থাকবে ক্ষতিও থাকবে। কিন্তু মোরিং টার্মিনালের ক্ষেত্রে মনে করো তুমি সকালে করলাম, কী কয়, সকালে মনে করো তুমি করলা, দূর এগ্রিকালচার কৃষিকাজ করলা, আর বিকেলে তুমি একটা নৌকা নিয়ে মানুষ পার করে দিলা এক জায়গা থেকে আরেক জায়গায়, অর্থাৎ নদীর এক পাশ থেকে আরেক পাশে নিয়ে পার করে দিলে আর কি। তখন তোমার কিছু আয় হলো, এটা এক্সট্রাভাবে। এটা তো তোমার ব্যবসাতেও না, কিংবা তোমার কৃষিতেও যায় না। এটা নিতে হবে অন্যান্য আয়ে, হ্যাঁ, আদার্স ইনকামে নিতে হবে। কারণ তুমি তোমার যে অন্য কাজের সাথে বা কৃষি কাজের সাথে এটা মাঝে মাঝে করে কিছু টাকা ইনকাম করলা, সো এটা তোমার ব্যবসায়ও না, আবার তোমার কৃষিকাজও না, বা এগ্রিকালচারও না। হ্যাঁ, ব্যবসায় হলে কিন্তু এখানে দেখো তুমি যে এটা দিয়ে করলা, মানুষ পার করে দিলে, তোমার কি এখানে কোনো লস আছে? তোমার তো লস নাই। কিংবা আবার দেখো অনেক ক্ষেত্রে সরকার থেকে বিভিন্ন পক্ষ কি করে লিজ নেয়, লিজ নিয়ে তারা সবসময় মানুষ পার করে দেয়। এখন মানুষ পার করে দেয়, এখানে কি তার লস আছে? তার তো লস নেই। সে যত করবে, মানুষ পার করবে, তত তার লাভ হচ্ছে। এখন ব্যবসায়ী হতে হলে সেখানে লাভ ক্ষতি দুইটাই থাকবে। যেহেতু মোরিং টার্মিনাল সেখানে শুধু লাভই হচ্ছে ওর, সো এরপরে কৃষিকাজের সাথেও জড়িত না। এরপরে সে এক্সট্রাভাবে আলাদা ইনকাম করে যখন সুযোগ পায়, সো এটাকে অন্যান্য উৎস বা অন্যান্য আয়ে নিতে হবে। তাহলে আমরা আদার্স ইনকামে কী পেয়েছি? হানি নিলাম, এরপর ফরেস্ট ট্রি নিলাম, এরপরে মোরিং টার্মিনাল নিলাম। এটা হচ্ছে জাহাজ নোঙ্গর ব্যয় 10,000 টাকা। এখন আসে ইনকাম। তাহলে এই তিনটা কিন্তু আমাদের কৃষির সাথে সংযুক্ত না।
এখন আসো এরপরে ইনকাম ফ্রম পোলট্রি ফার্ম থেকে আয় হচ্ছে 20,000 টাকা, এটা আমাদের কৃষির সাথে সম্পর্কিত। এরপরে হচ্ছে ইনকাম ফ্রম টি গার্ডেন 50,000 টাকা। টি গার্ডেন হলে আমরা কত বলছি, কত পার্সেন্ট ইনক্লুড হবে, 60%। টি গার্ডেনের 60% হচ্ছে আমাদের এগ্রিকালচারাল, আর 40% হচ্ছে ব্যবসায় বা শিল্প আয়। ওকে, এরপরে আসো ইনকাম ফ্রম রাবার গার্ডেন 30,000 টাকা। রাবার গার্ডেনের কত পার্সেন্ট আসবে আমাদের এই ম্যাথে, রাবার গার্ডেনের 50%, 60% আসবে। টি গার্ডেন, রাবার গার্ডেন এগুলো 60% ইনক্লুড হবে, আর 40% ব্যবসায় আয়টা এখানে আসবে না এগ্রিকালচারের সাথে। এখন আসি এরপরে বলছি ইনকাম ফ্রম বিল্ডিং ইউজড অ্যাজ এগ্রিকালচারাল টাকা হচ্ছে 10,000। ওই যে বিল্ডিং দিছে আর কি, এগ্রিকালচারাল ল্যান্ড দিয়ে ভাড়া দিয়ে ইনকাম করছে 10,000 টাকা। এটা তো আরেকটা আয়। এরপরে আসো ডিউরিং দ্য ইয়ার হিজ এক্সপিরিয়েন্স ওয়ার এস ফলোস, অর্থাৎ তার এক্সপিরিয়েন্স দূরে, এটা এক্সপিরিয়েন্স নেই, এক্সপেন্স হবে। হিজ এক্সপেন্স ডিউরিং দ্য ইয়ার হিজ এক্সপেন্স ওয়ার এস ফলোস। কাল্টিভেশন এক্সপেন্স হলো 70,000 টাকা, ওয়েজেস টাকা হলো 30,000 টাকা। এই কাল্টিভেশন এক্সপেন্স এটা কিন্তু আমাদের প্রোডাকশান কস্ট। এরপরে ওয়েজেস এক্সপেন্স এটাও কিন্তু প্রোডাকশান কস্ট। এরপরে আসো ইন্টারেস্ট অন এগ্রিকালচারাল লোন 10,000 টাকা, এটা হচ্ছে সার্বজনীন ব্যয় বা অ্যাডমিসিবল এক্সপেন্স। এরপরে ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স, এটাও অ্যাডমিসিবল এক্সপেন্স। এরপরে ইন্স্যুরেন্স প্রিমিয়াম টাকা হচ্ছে 1,000, এটাও হলো অ্যাডমিসিবল এক্সপেন্স। এখন আসি এখানে আমাদের এটা কি বলছি, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখার বিষয়। দেখো, মিস্টার সাফওয়ান চৌধুরী সাবমিটেড প্রপার বুকস অফ অ্যাকাউন্টস, ক্যালকুলেট দ্য টোটাল ট্যাক্সেবল ইনকাম ফর মিস্টার সাফওয়ান চৌধুরী। কি মিস্টার সাফওয়ান চৌধুরী কত কি বলছে, ক্যালকুলেট দ্য টোটাল ট্যাক্সেবল ইনকাম, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্যালকুলেট দ্য টোটাল ট্যাক্সেবল ইনকাম। আচ্ছা, এখন আমাদের এই ম্যাথে কি বলছে যে এগ্রিকালচারাল ইনকাম বলছে টোটাল ট্যাক্সেবল ইনকাম। টোটাল ট্যাক্সেবল ইনকাম মানে তোমার ব্যবসায় খাতে, কৃষি খাতে, অন্যান্য খাতে যত আয় আছে সবগুলো আমাদের এই ম্যাথে আসবে। কি বলছে বুঝছো, আমাদের যদি এখানে দেখো আগের ম্যাথগুলো যে আমরা করছি ওইখানে কি বলছে, আগের ম্যাথটা দেখো, এই যে দেখো কম্পিউট দ্য ট্যাক্সেবল এগ্রিকালচারাল ইনকাম, এখানে কি বলছে ট্যাক্সেবল এগ্রিকালচারাল ইনকাম। কিন্তু এই ম্যাথে দেখো, এই ম্যাথে কি বলছে, ক্যালকুলেট দ্য টোটাল ট্যাক্সেবল ইনকাম। এগ্রিকালচার কি এই ম্যাথে বলেনি, বলছে টোটাল ট্যাক্সেবল ইনকাম। তার মানে টোটাল ট্যাক্সেবল ইনকাম যখন বলবে বা টোটাল ইনকাম নির্ণয় করতে যখন বলবে, তখন আমাদের সেখানে কৃষি আয় নির্ণয় করতে হবে প্রথমে, এরপরে নির্ণয় করতে হবে বিজনেস আয়, অর্থাৎ ম্যাথের মধ্যে যে আয়গুলো আছে অন্যান্য সবগুলো ইনক্লুড হবে এই ম্যাথে। হ্যাঁ, সো এই ম্যাথটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো কীভাবে হয়েছে। প্রথমে মিস্টার সাফওয়ান চৌধুরী, এরপরে ইনকাম ইয়ার হচ্ছে 17-18, অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 18-19, ক্যালকুলেশন অফ টোটাল ট্যাক্সেবল ইনকাম। এখন আসো সোর্সেস অফ ইনকাম অ্যান্ড পার্টিকুলার্স, টাকা। ইনকাম ফ্রম এগ্রিকালচার সেকশন 40 থেকে 44। হ্যাঁ, প্রথমে আমরা ইনকাম ফ্রম এগ্রিকালচার থেকে করি। তো ইনকাম ফ্রম এগ্রিকালচার 1 নম্বরে দেওয়া আছে সেল অফ ক্রপস, কত 1,20,000 টাকা আমরা লিখলাম। এরপরে দেখো ইনকাম ফ্রম রেন্ট অফ এগ্রিকালচারাল ল্যান্ড 10,000, ইনকাম ফ্রম বর্গা কাল্টিভেশন 30,000 টাকা। আচ্ছা, এই যে ইনকাম ফ্রম পোলট্রি ফার্ম, এখানে 20,000 টাকা আমরা কেন ইনক্লুড করিনি, তোমরা চাইলে ইনক্লুড করতে পারবা, করলেও সমস্যা নেই। আই রিপিট, এই যে পোলট্রি ফার্মের টাকাটা এটা চাইলে ইনক্লুড করতে পারবা সরাসরি, আমরা এখানে ফুল এক্সাম্পটেড করে দিয়েছি। কেন করছি এখন বলি। পোলট্রি ফার্মে যদি 20 লাখ টাকা হয়, 20 লাখ টাকা হলে 20 লাখ টাকার মধ্যে কোনো ট্যাক্স দেওয়া লাগে না। আমাদের নির্ণয় করতে হবে ট্যাক্সেবল ইনকাম, তার মানে যেটার উপর ট্যাক্স দেওয়া লাগে সেটাই তো আমাদের এখানে আসবে নাকি। কিন্তু আমাদের যেহেতু পোলট্রি ফার্মে 20 লাখ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স দেওয়া লাগে না বা কর মুক্ত, সো কর মুক্ত যদি হয় তাহলে 20 লাখ টাকার নিচে আছে না উপরে আছে, এটা 20 লাখ টাকার নিচে আছে, তার মানে এটা তো উপর তো ট্যাক্স হবে না। 20 লাখ টাকার উপরে যত টাকা হবে ওই টাকার উপর ট্যাক্স হবে। মনে করো 20 লাখ টাকার উপর আমাদের টোটাল 21 লাখ টাকা আছে, তাহলে 1 লাখ টাকার উপর ট্যাক্স হবে, কারণ 20 লাখের উপর 1 লাখ টাকা বেশি আছে, ওই 1 লাখ টাকার উপর ট্যাক্স হবে। কিন্তু এখন আমরা এখানে ফুল এক্সাম্পটেড করে দিছি কেন, কারণ আমাদের ট্যাক্স দেওয়া লাগবে না।
কিন্তু মনে করো তোমরা যদি এটা ম্যাথের মধ্যে ইনক্লুড করো, আমরা এখানে ফুল এক্সামটেড করলাম না, হ্যাঁ, যেহেতু এটা 20 লাখ টাকার নিচে আছে। এখন আমরা এটা ফুল এক্সামটেড করে দিছি 20 লাখ টাকার নিচে আছে এটা দিয়ে। কিন্তু যদি 20 লাখ টাকার নিচে থাকা সত্ত্বেও আমরা এটা ইনক্লুড করি, যখন আমাদের ট্যাক্স লাইবিলিটিস নির্ণয় করতে বলবে, আই রিপিট, যখন ট্যাক্স লাইবিলিটিস নির্ণয় করতে বলবে তখন আমরা এই 20,000 টাকা বাদ দেব, বাদ দিয়ে বাকি টাকার উপর ট্যাক্স লাইবিলিটি নির্ণয় করতে হবে। কি বলছি বুঝছো? আমরা মনে করি এই 20,000 টাকা এখানে ইনক্লুড করলাম, সরাসরি করলেও কিন্তু সমস্যা নেই এখানে। কিন্তু যখন ট্যাক্স লাইবিলিটি নির্ণয় করতে বলবে তখন আমাদের এই 20,000 টাকা কিন্তু আসবে না, কারণ এটার উপর এটা যেহেতু 20 লাখ টাকার নিচে, সো এটার উপর ট্যাক্স হবে না, সো তখন এই টাকাটা আসবে না কর দায় নির্ণয় করার সময়। সো এটা চাইলে তোমরা এখানে দিতেও পারো, আবার না দিলেও সমস্যা নাই, জিরো করলেও সমস্যা নাই। ক্লিয়ার? পোলট্রি ফার্মের বিষয়টা আশা করে বুঝতে পারছো। এখন আসো, আমি যেগুলো এখানে লিখছি এগুলো এখানে আছে, যে সেল অফ ক্রপস লিখলাম, এরপরে হলো ইনকাম ফ্রম রেন্ট এগ্রিকালচারাল ল্যান্ড, এরপরে হচ্ছে ইনকাম ফ্রম বর্গা কাল্টিভেশন, এই যে দেখো 30,000 টাকা, এরপরে বর্গা কাল্টিভেশন, এরপরে সেল অফ হানি, এগুলো যেহেতু ব্যয়, অন্যান্য ব্যয়। এরপরে ইনকাম ফ্রম পোলট্রি ফার্ম 20,000 টাকা, এটা ফুল এক্সামটেড করে দিছি, তোমরা চাইলে দিলেও সমস্যা নেই এখানে, হ্যাঁ। এরপরে দেখো ইনকাম ফ্রম টি গার্ডেন, এরপরে দেখো এই তিনটা কিন্তু আমাদের অন্যান্য আয় যাবে, দূর কাল্টিভেশন না, এই যে ইনকাম ফ্রম হানি, ইনকাম ফ্রম ফরেস্ট, ইনকাম ফ্রম মোরিং টার্মিনাল, এই তিনটা কিন্তু আমাদের অন্যান্য ব্যয়ে যাবে, অন্যান্য আয়ে যাবে, আদার্স ইনকাম। এরপরে আসো কি আছে, পোলট্রি ফার্ম আমরা লিখলাম, টি গার্ডেন, টি গার্ডেনের কত পার্সেন্ট হবে? 60% হবে, তাহলে 50,000 ইন্টু 60%, 30,000 টাকা। এরপরে আছে রাবার গার্ডেন, রাবার গার্ডেনের 30,000-এর উপর 60% হবে, 18,000 টাকা। এই যে দেখো টি গার্ডেন, রাবার গার্ডেন। এরপরে আছে বিল্ডিং ইউজড অ্যাজ এগ্রিকালচারাল 10,000 টাকা, এটা সরাসরি বসবে, ইনকাম ফ্রম বিল্ডিং ইউজড ফর এগ্রিকালচারাল 10,000। ওকে, 10,000 এই পর্যন্ত আমাদের শেষ। তার মানে আমাদের আয়ের বিষয়গুলো কিন্তু এখানে শেষ। এখন হচ্ছে আমাদের ডিউরিং দ্য এক্সপেন্স, এটা কি এক্সপেন্স, ওয়ারএস ফলো, যে এক্সপেন্সগুলো দেওয়া আছে সে বিষয়টা। এখন আসো, এই যে প্রোডাকশন কস্ট আমরা এখানে লিখলাম, দিস প্রোডাকশন কস্ট, হ্যাঁ, এটা আমরা চাইলে একসাথে লিখতে পারি অ্যাডমিসিবল এক্সপেন্সের ক্ষেত্রে, এক্সপেন্সের মধ্যে। আই রিপিট, প্রোডাকশন কস্ট আমাদের এখানে কয়টা আছে? দুইটা আছে। আমরা বলছি প্রোডাকশন কস্টের উপাদান কোনগুলো, কাল্টিভেশন কস্ট, এরপরে ওয়েজেস, এরপরে হচ্ছে ট্রান্সপোর্টেশন কস্ট বা এক্সপেন্স, এরপরে হচ্ছে আমাদের আরও কয়েকটা আছে, এগুলো আমরা বেসিক ক্লাসে বলছিলাম কিংবা আগের ক্লাসগুলোতে বলছে। এখন এখানে আমাদের আছে দুইটা, এই দুইটা আমরা চাইলে সরাসরি অ্যাডমিসিবল এক্সপেন্সও দিতে পারি, সমস্যা নাই। ওকে, বাট আমরা আলাদা করে লিখছি এখানে, হ্যাঁ, দুইটা আলাদা করে লিখছি, আর তোমরা চাইলে সবগুলো একসাথে লিখতে পারো, নো প্রবলেম, একসাথে লিখে বাদ দিলেই হবে। তাহলে প্রোডাকশন কস্ট, কারণ দেখো আমরা এইখানেও কিন্তু বাদ দিচ্ছি এই দুইটা এটা থেকে বাদ দিচ্ছি না, আবার অ্যাডমিসিবল এক্সপেন্সও কিন্তু বাদ দিচ্ছি এটা থেকে, তার মানে দিন শেষে লেসে করা লাগবে। এখন আসো, তাহলে দেখো প্রোডাকশন কস্ট আমরা দুইটা পাইছি, একটা হলো কাল্টিভেশন এক্সপেন্স, এরপরে হচ্ছে ওয়েজেস এক্সপেন্স, 70,000 আর 3,000, 73,000 টাকা। প্রোডাকশন কস্ট কার সাথে ইনক্লুড? যেগুলো সরাসরি বা সম্পূর্ণ উৎপাদন করে সেগুলোর সাথে সংযুক্ত। তাহলে এই প্রোডাকশন কস্ট এখন 2,18,000 থেকে আমাদের এটা হচ্ছে কৃষি আয়, এটা থেকে আমরা কি করব, প্রোডাকশন কস্ট বাদ দেবো, তাহলে গ্রস প্রফিট পাবো। তো 73,000 বাদ দিলে 1,45,000 টাকা। এরপরে বাদ দেবো হলো লেস অ্যাডমিসিবল এক্সপেন্স। অ্যাডমিসিবল এক্সপেন্স কোনগুলো? ইন্টারেস্ট অন এগ্রিকালচারাল লোন, বাকি যেগুলো আছে সেগুলো 10,000, ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স 8,000, ইন্স্যুরেন্স প্রিমিয়াম 1,000 টাকা। তাহলে টোটাল হচ্ছে 19,000 টাকা। 19,000 টাকা আবার 1,45,000 থেকে বাদ দিয়ে দাও, 1,26,000 টাকা। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল কৃষি আয় যেটা সেটা। এখন আসো, এখন হচ্ছে আমাদের এই ম্যাথটা শুধু কৃষি আয় নির্ণয় করতে বলে নাই, আমাদের বলছে সবগুলো নির্ণয় করতে, অর্থাৎ টোটাল ট্যাক্সেবল ইনকাম নির্ণয় করতে বলছে। তো আমাদের মাত্র কৃষি আয় হলো, এখন দেখতে হবে ব্যবসায় খাতের সাথে কোনগুলো ইনক্লুড আছে, সেই ব্যবসায় খাতেরগুলো এখন আমরা ইনক্লুড করব। তাহলে এখানে 1,26,000 টাকা গেল। ইনকাম ফ্রম বিজনেস সেকশন কত? 28। এই জিনিসগুলো কিন্তু আমাদের লিখতে হবে, হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের লিখতে হবে।
ইনকাম ফ্রম বিজনেস, এখন ব্যবসা থেকে। এখন আসে আমরা কোনগুলো বলছি ব্যবসার সাথে ইনক্লুড আছে, কোনগুলো বলছি? এই যে টি গার্ডেনের 60% হলো কৃষির সাথে আয়, কৃষি আয়। রাবার গার্ডেনের 60% হলো কৃষি আয়, আর 40% কী আয় বলছি? ব্যবসায় আয়। সেটা কীভাবে? সেগুলো আমি বেসিক ক্লাসে বলছিলাম। তাহলে এইগুলো 40% এখন ব্যবসায় আয় হিসেবে অন্তর্ভুক্ত হবে, এই দুইটা, আর কিন্তু নেই। এখন আসি এই যে 1 নাম্বার, ইনকাম ফ্রম টি গার্ডেন 50,000 ইন্টু 40%, 20,000 টাকা। ইনকাম ফ্রম রাবার গার্ডেন 30,000 ইন্টু 40%, 12,000 টাকা। তাহলে 32,000 টাকা আমরা পাইছি ইনকাম ফ্রম বিজনেস। তার মানে ওনার বিজনেস থেকে ইনকাম হচ্ছে 32,000 টাকা। হ্যাঁ, এখন আসো 32,000 গেল। এখন আমাদের আরও আয় আছে, সেগুলো কোথা থেকে? ইনকাম ফ্রম আদার সোর্সেস। কি আমাদের এই একটা সেকশন দিতে হবে, ইনকাম ফ্রম আদার সোর্সেস, অর্থাৎ যেগুলো কৃষির সাথে অন্তর্ভুক্ত না, ব্যবসার সাথে অন্তর্ভুক্ত না, সেগুলো হলো কি আদার সোর্সেস। কত? সেকশন 33 ও 34। হ্যাঁ, তো এরকম আমরা 3টা পাইছি। এই যে ইনকাম ফ্রম সেল অফ হানি, আমরা বলছি এটা এগ্রিকালচারালও দিতে পারো, কারণ এটা তো আমাদের হানি উৎপাদন করা হয় বর্তমানে। হ্যাঁ, তো এখানে দিলেও সমস্যা নেই, ওইখানে দিলেও সমস্যা নেই। এটা তো আমরা দিলাম ইনকাম ফ্রম আদার সোর্সেসে, কারণ এটা দেখো হানি তো তোমার বনের মধ্যে এমনি উৎপাদন হয় বা প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়। তাহলে ইনকাম ফ্রম সেল অফ হানি দিলাম 5,000, এরপরে ইনকাম ফ্রম মোরিং টার্মিনাল 10,000, ইনকাম ফ্রম ফরেস্ট্রি হলো 20,000 টাকা। এগুলোর ব্যাখ্যা বলছি একটু আগে। হ্যাঁ, তাহলে টোটালটা, তাহলে এখানে কত আসে আমাদের ইনকাম ফ্রম আদার সোর্সেস থেকে? 35,000 টাকা। এই যে এগুলো দেখো কোশ্চেনে আবার দেখাই। এই যে ইনকাম ফ্রম হানি, এরপরে ইনকাম ফ্রম সেল অফ ফরেস্ট্রি, এরপরে মোরিং টার্মিনাল, এই 3টা হচ্ছে আমাদের অন্যান্য বা আদার সোর্সেস। তাহলে এখন আমাদের এখানে হচ্ছে 35,000। এখন সবগুলো যোগ করে দাও, 1,26,000, 32,000, এরপরে হচ্ছে 35,000, সবগুলো যোগ করলে 1,93,000 টাকা। এটাই হলো আমাদের অ্যান্সার। ক্লিয়ার? অর্থাৎ সবগুলোর ইনকাম বের করার পর আমরা যোগ করে দেব, যোগ করলে 1,93,000 টাকা আসে। ওকে, সো যখন আমাদের কোশ্চেনে স্পেসিফিকভাবে বলে দিবে না যে এটা হচ্ছে এগ্রিকালচার থেকে নির্ণয় করো, তখন আমাদের যত আয় আছে সবগুলো নিয়ে আসতে হবে। প্রথমে আমরা কৃষি আয় নির্ণয় করলাম, এরপরে আমরা ইনকাম ফ্রম বিজনেস ব্যবসায় আয় নির্ণয় করলাম, এরপরে আমাদের আদার সোর্সেস যেগুলো আছে এগুলো নির্ণয় করলাম। এখন মনে করে এই ম্যাথের মধ্যে যদি আমাদের এই যে আদার সোর্সেসের এই যে হানি না থাকতো, মোরিং টার্মিনাল না থাকতো, ফরেস্ট্রি না থাকতো, তাহলে এগুলো আসতো না। তখন আমাদের শেষ হইতো কোন জায়গায়? ইনকাম ফ্রম এগ্রিকালচার আর ইনকাম ফ্রম বিজনেস, এই দুইটা যোগ করে টোটাল অ্যান্সার হইতো। ক্লিয়ার? সো এখন যেহেতু আমাদের এখানে আদার সোর্সেসও আছে, সবগুলো আমাদের আসবে, যত উৎস থেকে আয় আসে সবগুলো আসবে, যেহেতু আমাদের বলছে টোটাল ট্যাক্সেবল ইনকাম নির্ণয় করো, স্পেসিফিক বলে দেয়নি। এখন আসে আমরা এখানে কিছু লিখে দিয়েছি, হানি চাইলে এগ্রিকালচারেও দিতে পারো, যেটা বললাম। এখন আসে 2 নম্বরে বলছে মোরিং টার্মিনাল জাহাজ নোঙ্গর থেকে আয়। কি জাহাজ নোঙ্গর থেকে আয়? এটা এগ্রিকালচারও না আবার ব্যবসায়ও না, এটা এগ্রিকালচারও না আবার ব্যবসায়ও না। মনে রাখতে হবে ব্যবসায়ীতে লাভ ক্ষতি দুইটাই অন্তর্ভুক্ত থাকে, কিন্তু মোরিং টার্মিনালে তো এখানে ক্ষতি নাই, কারণ সে মানুষ পার করে দিলে তার শুধু লাভে হবে, কোনো ক্ষতি আছে? ক্ষতি কিন্তু নাই। সো এটা ব্যবসার সাথে ইনক্লুড না। তার মনে করে সে কৃষিকাজও করে, বিকেলে গিয়ে মানুষ পার করে দেয় একটা নৌকা নিয়ে, সো এখানে তার তো লসের কোনো সম্ভাবনা নেই, লাভ হয় উল্টা। তো আবার এটা ব্যবসাও না। সো এটা হচ্ছে তোমার জাস্ট অন্যান্য আয় বা আদার সোর্সেসে যাবে। এরপর হচ্ছে ফরেস্ট ট্রি, বন্য গাছ, যা এগ্রিকালচার না আবার ব্যবসায়ও না, কারণ বনের মধ্যে গাছ প্রাকৃতিকভাবে হয়েছে, তাই এটি আদার্স ইনকামে যাবে। ওকে, এটা ব্যবসায়ও না, কারণ তুমি বনের গাছ, তুমি সরকারি গাছ কেন তুমি ব্যবসা করবা? পাইছো? সো এটা হচ্ছে তোমার ফরেস্ট্রি, এটা প্রাকৃতিকভাবে উৎপাদন হয়, তুমি হয়তো বা চুরি করে কিংবা কোনোভাবে করে করতে পারো, বাট এটা আদার্স ইনকামে যাবে যেহেতু প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়। এরপর হচ্ছে মনে রাখতে হবে প্রশ্নে যদি টোটাল এগ্রিকালচারাল ইনকাম না বলে, ওই যে আমরা বললাম প্রশ্নে কিন্তু এগ্রিকালচারাল বলে নাই, স্পেসিফিকভাবে বলে দেয়নি, না বলে টোটাল ট্যাক্সেবল ইনকাম নির্ণয় করতে বলে, তাহলে সেখানে সকল ইনকাম আসবে। যেমন আমাদের এখানে এগ্রিকালচারের সাথে ব্যবসায় আইছে, এরপরে আদার সোর্সেস আইছে, সকল ইনকাম আসবে। হ্যাঁ, কারণ কী বলছে টোটাল ট্যাক্সেবল ইনকাম বা টোটাল ইনকাম নির্ণয় করতে বললে আমাদের সকল ইনকাম আসবে, যেমন ইনকাম ফ্রম বিজনেস, আদার্স ইনকাম, এগুলো আসবে।
তো আশা করছি এই ক্লাসটা তোমরা বুঝতে পারছো বা এই ম্যাথটা বুঝতে পারছো। এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। এরকম ম্যাথ আসলে যাতে তোমরা পারো, সো এইভাবে শিখতে হবে। চলো আমরা আর একটা ম্যাথ দেখি, এটা আমরা বাংলায় দেখি। আমরা আর একটা ম্যাথ দেখো বাংলায়। ওকে, দেখো বেশিরভাগ ম্যাথের উপাদান প্রায় সেম থাকে, কয়েকটা উপাদান হয়তো বা তোমার নতুন আসতে পারে। সো এইগুলো কিন্তু কঠিন কিছু না। হ্যাঁ, ন্যাশনালে তোমরা হয়তো বা চাইলে বাংলায়ও দিতে পারো, কারণ ন্যাশনালের টিচাররা তো বাংলায় পড়ায়। হ্যাঁ, সেই জন্য আমরা বাংলা পার্টটাও দেখাচ্ছি, দেখো কীভাবে হয়েছে। এখানে বলছে জনাব সিরাজুল ইসলাম বগুড়া জেলার একজন ভূস্বামী। 2018-19 আয় বর্ষে তার আয় ছিল নিম্নরূপ। তাহলে এটাতে আয় বর্ষ কত? 2018-19। তাহলে কর বর্ষ কত? 2019-20। ওকে, কারণ আগে আয় করে পরে কর দেয়, সেজন্য কর বর্ষ সবসময় পরে হবে। ক্লিয়ার? এখন আসে 1 নম্বরে, ধান বিক্রয় 1,20,000 টাকা। এরপরে পাট বিক্রয় 70,000 টাকা। পোলট্রি ফার্মের আয় 60,000 টাকা। এই পোলট্রি ফার্মের আয় আমরা বলছি তোমরা ইনক্লুড করলেও সমস্যা নাই, না করলেও সমস্যা নাই। যদি ইনক্লুড করো তাহলে যখন কর দায় নির্ণয় করবা তখন এটা বাদ দিয়ে কর দায় নির্ণয় করতে হবে, কারণ পোলট্রি ফার্মের 20 লাখ টাকা পর্যন্ত কর মুক্ত। 20 লাখ টাকার বেশি যে টাকা হবে সেটার উপর কর দিতে হয়। সো ম্যাথের মধ্যে এটা ইনক্লুড করলেও সমস্যা নেই, আর ইনক্লুড করলে যখন কর দায় নির্ণয় করবা তখন এটা বাদ দিতে হবে। ওকে, চলো এরপরে মৎস্য চাষের আয়। মৎস্য চাষের আয় হলো 70,000 টাকা। মনে রাখতে হবে মৎস্য চাষের 10 লাখ টাকা পর্যন্ত, প্রথম 10 লাখ টাকা পর্যন্ত কর ছাড় বা কর মুক্ত, পরবর্তী টাকার উপর কর দিতে হবে। এখন তুমি এটা ম্যাথে যদি ইনক্লুড করো সমস্যা নেই, ম্যাথে ইনক্লুড করলে তোমার পরবর্তীতে কর দায় নির্ণয় করতে গেলে এটা বাদ দিবা, জাস্ট এটা বাদ দিবা। হ্যাঁ, কারণ কর এটার তোমার কর এখনও হয়নি, অনুমোদিত হয়নি, কারণ 10 লাখ টাকার নিচে। সো ইনক্লুড করলে পরে বাদ দিতে হবে, আর ইনক্লুড না করলে পরে বাদ দিতে হবে না কর দায় নির্ণয়। ওকে, এরপর আসে ডেইরি ফার্মের আয় হলো 65,000 টাকা। এরপরে বর্গা দেওয়া ভূমি হতে আয় হলো 25,000 টাকা। এরপরে বিমা কোম্পানি হতে কৃষি যন্ত্রপাতি ক্ষতিপূরণ প্রাপ্তি 25,000 টাকা। উক্ত যন্ত্রের হ্রাসকৃত মূল্য ছিল 40,000 টাকা। আচ্ছা, এখন আসি এটা একটু বোঝাই। বিমা কোম্পানি হতে কৃষি যন্ত্রপাতি ক্ষতিপূরণ প্রাপ্তি হলো 25,000 টাকা। কত? 25,000 টাকা। আচ্ছা, এগুলো একটু করে। ধান বিক্রয় হলো সম্পূর্ণ কৃষি আয়, পাট বিক্রয়ও সম্পূর্ণ কৃষি আয়। এরপরে পোলট্রি ফার্মের আয়, এগুলো হচ্ছে আয়। এরপরে মৎস্য চাষের আয়, এগুলো আয়। এরপরে ডেইরি ফার্মের আয়, এগুলো আয়। বর্গা দেওয়া ভূমি হতে আয়, এটাও একটা আয়, কারণ এগুলো কৃষির সাথে ইনক্লুড। হ্যাঁ, এগুলো থেকে সে আয় করছে। এরপরে আসুন, বিমা কোম্পানি হতে কৃষি যন্ত্রপাতি ক্ষতিপূরণ প্রাপ্তি 25,000 টাকা। উক্ত যন্ত্রের হ্রাসকৃত মূল্য ছিল 40,000 টাকা। আচ্ছা, আমরা ম্যাথের মধ্যে গিয়ে এটা বোঝাচ্ছি। হ্যাঁ, 8 নম্বর বলছে জাহাজ নোঙ্গর ভূমির আয় 15,000 টাকা। ওই যে জাহাজ নোঙ্গর ভূমির আয়, এটা কোন আয় বলো তো? আদার্স ইনকামে যাবে, এটা অন্যান্য আয়। এরপরে বনজ কাঠ ও বাঁশ বিক্রয়। বনজ কাঠ ও বাঁশ বিক্রয়, তুমি বন থেকে করা তো তোমার না, এটা তুমি চাষও করতেছো না, আবার তোমার এটা ব্যবসায়ও না। সরকারি গাছ কি তোমার ব্যবসা? সো এটা তুমি এটা যেহেতু প্রাকৃতিকভাবে উৎপাদিত হচ্ছে, সো এটা দিতে হবে অন্যান্য আয় বা আদার্স ইনকাম। এখন দেখো এগুলার বিপক্ষে, হ্যাঁ, এগুলার পক্ষে বিপক্ষে তুমি অনেক যুক্তি দাঁড় করাতে পারবা। দিন শেষে তোমার রুলস মানতে হবে। রুলস মানতে গেলে এখন তোমার এটার পক্ষে যুক্তি নিয়ে আসতে হবে। হ্যাঁ, এগুলোর পক্ষে বিপক্ষে তোমার অনেক যুক্তি থাকতে পারে, এগুলোর পক্ষে বিপক্ষে, কিন্তু দিন শেষে আমাদের ম্যাথের রুলস মানতে হবে। সে রুলসের পক্ষ নিয়ে আমাদেরকে যুক্তি দাঁড় করাতে হবে, এটাই। ওকে, তো জাহাজ নোঙ্গর ব্যয় আমাদের অন্যান্য বা আদার্স ইনকামে যাবে। বনজ কাঠ ও বাঁশ আদার্স ইনকামে যাবে। এখন আসো, জনাব সিরাজ কৃষি সংক্রান্ত ব্যয়ের সাথে যথাযথ হিসাবের বই রাখেন। তার মানে উনি যথাযথ হিসাবের বই সংরক্ষণ করেন। হ্যাঁ, যদি সংরক্ষণ না করতেন তাহলে আমরা 60% ধরতাম প্রোডাকশান কস্ট। সম্পূর্ণ কৃষি আয়ের উপর তখন 60% প্রোডাকশান ধরতাম। সম্পূর্ণ কৃষি আয় কোনটা? এই দুইটা। তো এখন যেহেতু উনি যথাযথ হিসাবের বই সংরক্ষণ করেন, তো এখন আর আমাদের 60% ধরার দরকার নাই। এখন আসি, এরপরে বলছে কৃষি পণ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণের জন্য তিনি নিম্নলিখিত ব্যয়সমূহ করেন। নিম্নলিখিত ব্যয় বা খরচসমূহ কি? শ্রমিকের মজুরি, এটা কি? এটা হচ্ছে প্রোডাকশান ব্যয়। এরপরে ফসল কাটা ও মাড়াই খরচ, এটাও প্রোডাকশান কস্ট। সেচ পাম্পের ভাড়া, এটাও প্রোডাকশান কস্ট। ভূমি রাজস্ব 18,000 টাকা, স্থানীয় কর 12,000 টাকা। এই দুইটা হলো অ্যাডমিসিবল এক্সপেন্স বা সার্বজনীন ব্যয়। ওকে,
তাহলে দেখো জনাব সিরাজুলের কৃষি খাতের আয় এবং মোট আয় নির্ণয় করো। কি বলছে? সিরাজুলের কৃষি আয় নির্ণয় করতে বলছে এবং মোট আয় নির্ণয় করতে বলছে। তার মানে কৃষি আয় নির্ণয় করতে হবে, মোট আয় নির্ণয় করতে হবে। তার মানে আমাদের এই ম্যাথে সব আয় নির্ণয় করতে হবে। ক্লিয়ার? তার মানে আমাদের এই ম্যাথে যত আয় আছে সব ইনক্লুড করতে হবে, ব্যবসায় খাতে হোক কিংবা অন্য কোনো খাতে হোক, সবাই এখানে ইনক্লুড করতে হবে। ওকে, তাহলে চলো আমরা ম্যাথ দেখি। জনাব সিরাজুল ইসলাম আয় বর্ষে এত, কর বর্ষে এত, মোট আয় এত। কৃষি খাতে আয় নির্ণয় করি। প্রথমে ধান বিক্রয় হতে 1,20,000 টাকা, পাট বিক্রয় হতে 70,000, পোলট্রি ফার্মের আয় 60,000, আমরা ইনক্লুড করছি, সমস্যা নেই। মৎস্য চাষের আয় 70,000 ইনক্লুড করলাম। তো আমরা যখন কর দায় নির্ণয় করবো তখন এই দুইটা বাদ দেবো, কারণ এগুলো তো আমাদের বলছি এটা 10 লাখ আর এটা 20 লাখ। এগুলোর নিচে হলে মধ্যে হলে করমুক্ত ফুল। এরপর ডেয়ারি ফার্মের আয় হচ্ছে 25,000 টাকা। এরপরে বর্গা দেওয়া ভূমি হতে আয় 65,000 টাকা। তাহলে আমরা এখানে সবগুলো করে পাইছি মোট কৃষি আয় 4,10,000। এগুলো সরাসরি কোশ্চেনে দেওয়া থাকে, কোশ্চেন দেখবা 4,10,000 টাকা। এরপরে বাদ উৎপাদন ব্যয় আমরা বলছি উৎপাদন ব্যয় তুমি সরাসরি না লিখে অনুমোদিত খরচও এগুলো লিখতে পারো সবগুলো। অর্থাৎ তুমি সরাসরি এখানে কি লিখতে পারো? বাদ অনুমোদিত খরচ। এরপরে এগুলো সব একসাথে দিতে পারো, নো প্রবলেম। ওকে, আমরা এখানে আলাদাভাবে দেখাইলাম উৎপাদন ব্যয়গুলো, সমস্যা নেই। শ্রমিকের মজুরি উৎপাদন ব্যয় কত? 30,000। ফসল কাটা ও মাড়াই খরচ 15,000। সেচ পাম্পের ভাড়া 22,000। সবগুলো যোগ করলে 67,000। তাহলে 4,10,000 থেকে 67,000 বাদ দিলে 3,43,000। বাদ অনুমোদিত খরচ ভূমি, রাজস্ব, স্থানীয় কর, কৃষি যন্ত্রপাতি খরচ। মনে করে কৃষি যন্ত্রপাতির তার মূল্য হলো 40,000 টাকা, সেখানে বিমা কোম্পানি থেকে সে পাইছে 25,000 টাকা। তাহলে তার ক্ষতি হয়েছে কত টাকা? 15,000 টাকা ক্ষতি। অর্থাৎ যন্ত্রপাতির মূল্য হচ্ছে 40,000, সে বিমা কোম্পানি থেকে ক্ষতিপূরণ পাইছে 25,000 টাকা। তো তার ক্ষতি হয়েছে তাহলে কত? 15,000 টাকা। এই যে কৃষি যন্ত্রপাতির ক্ষতি 15,000 টাকা, এটা একটা অনুমোদিত খরচ। তাহলে এই তিনটে আমরা যোগ করে 45,000 টাকা পাইছি। 3,43,000 থেকে 45,000 বাদ দাও, তাহলে 2,98,000 টাকা আসে। এরপরে এখন আসো, আমরা যেহেতু মোট আয় নির্ণয় করতে বলছে, মোট আয় যেহেতু বলছে সব আসবে। অন্যান্য খাতে আয় আছে আমাদের এখানে কয়টা? দুইটাই আছে, জাহাজ নোঙ্গর ভূমির আয়, এরপরে বনজ কাঠ ও বাঁশ বিক্রয় 15,000, 10,000, 25,000। তারপরে আমাদের এখন এগুলো যোগ করে দেবো সব। এই 2,98,000 যোগ 25,000, 3,23,000। এখানে করযোগ্য কৃষি আয় না দিয়ে দিবা মোট আয়। এখানে আমরা কৃষি আয় দিছি, বাট এটা হবে মোট আয়। ক্লিয়ার? তাহলে এখন আসো, এই ম্যাথে কিন্তু আমাদের ওই যে ব্যবসায় থেকে কোনো আয় নাই। ব্যবসায় থেকে কোনো আয় আছে? টি গার্ডেন কিংবা তোমার চা থেকে আয় কিংবা রাবার বাগান থেকে আয়, এগুলো আছে? নাই। তার মানে ব্যবসা থেকে এই ম্যাথ আয় নাই। ওই ম্যাথটার মধ্যে ছিল আগেরটাতে। তো যেটা আছে সবগুলোই আসবে। অন্যান্য খাতে আয় ছিল বা আদার্স ইনকাম, এগুলো 33 থেকে 34। সো এটা হলো আমাদের মোট করযোগ্য মোট আয়। হ্যাঁ, তাহলে করযোগ্য মোট আয় হলো 3,23,000 টাকা। সো এটাই হলো আর কি আমাদের অ্যান্সার। এখানে আমরা বলছি দেখো, ঠিক আছে, পোলট্রি ফার্মের আয় প্রথম 20 লাখ টাকা পর্যন্ত করমুক্ত, 20 লাখ টাকা পর্যন্ত কোনো কর দেওয়া লাগবে না। এরপরে মৎস্য চাষের আয় প্রথম 10 লাখ টাকা পর্যন্ত করমুক্ত, 10 লাখ টাকার বেশি যে টাকা হবে ওইটার উপর কর দেবে। যেহেতু করদাতা কৃষি উৎপাদন ব্যয় সংক্রান্ত হিসাবের বই যথাযথভাবে সংরক্ষণ করেন, তাই প্রকৃত উৎপাদন খরচে অনুমোদিত উৎপাদন খরচ, ওই যে এগুলাই এখন অনুমোদিত উৎপাদন, এই যেগুলা তুমি অনুমোদিত খরচে দিতে পারবা আর কি, সেটাই বলছে। এরপরে জাহাজ নোঙ্গর ভূমি হতে আয়, বনজ কাঠ বিক্রয়ের আয়কে অন্যান্য আয় হিসেবে বিবেচনা করা হয়েছে। ওকে, সো আশা করছি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পারছো। এরপরে যদি কেউ কোনোটা না বুঝতে পারো অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করবা। ধন্যবাদ সবাইকে।